This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবাসরীয় সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। তাহলে লড়াইটা শেষ হলো, কারণ এটা যুদ্ধ ছিল না। এবং গতকাল রাত্রে প্রবীর বিশ্বাস জনগণের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং একদম গোড়াতেই তিনি একটি পয়েন্ট আমাকে বললেন যে ওই আমেরিকা থেকে যে ফোনটা এসেছিল গতকাল, আপনারা দেখে নিন, গতকালের অনুষ্ঠানটা আরেকবার দেখে নিন, চেক করলে বুঝতে পারবেন মারাত্মক ফোন, একদম ইউএসএ থেকে ফোনটা যেটা এসেছিল। তো ওখানে প্রবীরবাবু একটা বক্তব্য রাখতে চাইছিলেন যে মানে বিজেপি সরকার তারা কি জ্যোতিষী, তারা কি করে আগে থেকে সব জানতে টানতে পারলো, এরকম ধরনের একটা পয়েন্ট আমাকে দিয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ অনির্বাণ এবং প্রবীরদাকে ধন্যবাদ জানাই। ইটস এ বিগ পয়েন্ট। দেখুন, কালকের ফোনের পর ফোনগুলোর উপর নির্ভর করে একটি কথা বলছি যে এই যুদ্ধটা কিন্তু দীর্ঘসূত্রী হতে পারত, লং টার্মের যুদ্ধ হতে পারতো, হলে ভালো, মানে মোদির পক্ষে খুব ভালো ছিল। প্রথম এবং প্রধান কথা বলি যে আমরা পাকিস্তানের ভেতর থেকে যে উগ্রপন্থীরা এসে ভারতে 26 জনের প্রাণ নিয়েছে বা এর আগেও যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো পাকিস্তানের সৃষ্টি। মানে স্বাধীনতা উত্তর যুগে জিন্না সাহেব চলে গেলেন, জিন্না প্রধান হলেন সেখানকার, জিন্নার মৃত্যুর পর লিয়াকাত আলীকে হত্যা করা হলো এবং তারপরে থেকে ডেমোক্রেসি বলে কোনো ব্যাপার নেই। এবং পাকিস্তানের লোকেরাও যে তাদের মানে মন্ত্রী ফন্ত্রীকে যে খুব একটা পছন্দ করে এমনও না, যা তা গালাগাল করে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাচ্ছে যে আমাদের সৈনিকরা, সেনারা ওই 26 জনের মৃত্যুর একটা প্রতিশোধ নিয়েছিল তারা এয়ার স্ট্রাইক করে, যেটা তারা কিন্তু আপনারা জানেন যে দুই কমান্ডার, মানে দুই কর্নেল, একজন মুসলিম একজন হিন্দু, তো তারা এসে কিন্তু যেটা ডেমনস্ট্রেট করেছিলেন সেটাতে তারা পরিষ্কার বলেছিলেন যে এয়ার স্ট্রাইকটা হয়েছে পাকিস্তান যে জায়গাটা, পাকিস্তানের জায়গাটা যদি আপনি ধরেন বালুচিস্তানের সঙ্গে কিন্তু ভারতের কোনো কানেকশন নেই, কানেকশনটা রয়েছে এন্টার পাঞ্জাবের সঙ্গে ঘুরতে 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 তারপরে গিয়ে আরব সাগরে মেলাচ্ছে, একটি পোর্শন রয়েছে সেটা কিন্তু রাজস্থানের সঙ্গে মিক্সড রয়েছে, বাকি পুরোটাই পাঞ্জাবের সঙ্গে, মানে পাঞ্জাবের বড় অংশটা পাকিস্তানে। তো এই টোটাল জায়গাটাতে এবং কাশ্মীরের লাগোয়া, কাশ্মীরের সঙ্গে তো অবশ্যই কানেকশন রয়েছে, কাশ্মীরের সঙ্গে লাগোয়া যে জায়গাটা, যেটা পক বলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেটা সেইখানে যত উগ্রপন্থীদের কাজ কারবার এবং এই বর্ডার লাইনে উগ্রপন্থীরা দিনের পর দিন থেকেছে, যেটা প্রবীরবাবু প্রশ্ন তুলেছেন যে তারা 100 কিলোমিটার 200 কিলোমিটার বা 120 কিলোমিটার তারা হেঁটে এসে পায়েলগাঁওতে 26 জনকে মেরে ফেলে দিয়ে চলে গেল, তাদের ব্যাংক খুলে দেখলো, এই করলো সেই করলো, এবং তারপরে তারা আবার বাড়িও চলে গেল। তাদের একজনকেও মারা হয়েছে কি এমন কোনো তথ্য কিন্তু সেনাবাহিনী দেননি, কারণ সেনাবাহিনী ফালতু কথা বলার জায়গা না, কিন্তু তারা স্ম্যাশ করেছে। এবং তার মধ্যে যদি এরা থেকে থাকে আলাদা কথা, তাদেরকে সেলিউট জানানো উচিত, কারণ সেনারাই সব করে, সেই কৃতিত্ব কেউ নিতে পারেন না। এটা পয়েন্ট ওয়ান। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই 26 জনের যে হত্যা হয়েছিল, মানে মারাত্মক হত্যা লীলা, তারপরেই ঠিক এক পক্ষকাল আমরা গত বুধবার দিন সকালবেলা, গত মঙ্গলবার দিন সকালবেলা যে অনুষ্ঠানটি করেছিলাম সেই অনুষ্ঠানের নাম ছিল মোগেম্বো খুশওয়া, এবং আমরা তাতে বলেছিলাম যে এই যুদ্ধ ফুদ্ধ বলুন বা লড়াই বলুন কিছু হবে না শেষ পর্যন্ত, গ্যারেন্টি দিয়ে বলেছিলাম। এবং এটা ঠিক যে প্রবীর বাবুর এই বা আমরা একসাথে মিলিতভাবে যে আমরা ভোট সমীক্ষাগুলো করেছিলাম সেগুলো যেমন মিলে গিয়েছিল। আপনারা দেখুন পাকিস্তানের অবস্থানটা কি বিউটিফুল, ওই যে সবুজ হলুদ এই জায়গাগুলো কিন্তু অ্যাবসলিউটলি ভারতের সঙ্গে লাগোয়া জায়গা, খুব সুন্দর। থ্যাংক ইউ অনির্বাণ। তো এই যে ঘটনাবহুল ভোটের সমস্ত আগাম বার্তার জন্য আজকে ব্রাত্যবোস থেকে শুরু করে তাবর তাবর মন্ত্রীরা আমাদের কনগ্রাচুলেশন করেছেন যে আপনারা ঠিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রেস মিটটা করেছিলেন আমরা দাবি করেছিলাম যে ইউটিউব থেকে আমরা যে বলেছিলেন যে তাদেরকে সেলিউট জানাই,
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তো এটা যেমন আমরা বলেছিলাম, তেমন আমরা কিন্তু মোগেম্বো খুশুয়াতে বলেছিলাম যে মোগেম্বো আর কেউ না, ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি মনে করেন যুদ্ধ হবে বা লড়াই চলবে, তিনি যদি মনে করেন যুদ্ধ হবে না, তার কারণ পার্ট টু পার্ট বলেছিলাম যে এই ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে থেকে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুটি মুসলিম কান্ট্রি, ওপরে কাজাকিস্তান, তাজিকিস্তান ইত্যাদি জায়গাগুলো যেমন মুসলিম এরিয়া, তেমন গাজা ইত্যাদি ইত্যাদি জায়গা যেখানে গন্ডগোল হচ্ছে সেগুলো মুসলিম এরিয়া। এবং পশ্চিমের মানে সৌদি আরাবিয়া থেকে শুরু করে আফ্রিকার কিছু দেশ থেকে শুরু করে দুবাই ইত্যাদি ইত্যাদি বিরাট সংখ্যক মুসলিম কমিউনিটি এশিয়ার মধ্যে অবস্থান করছে, যেখানে আমেরিকা ব্যবসা বাণিজ্য করে শুধু না, ইন্ডিয়াও করে। এবং সম্পর্ক তো ভালো, খুবই ভালো ভারতের সঙ্গে। ইরান যেমন রয়েছে, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, কিন্তু তাদের কমিউনিটির লোকেরা গোলাগুলি খাবে, তারা চুপ করে থাকবে না। আর এটা টোটালটা কন্ট্রোল করে এমন একটা দেশ যারা খুব পাওয়ারফুল কিছু না, কিন্তু তাদের বক্তব্যটাই শেষ বক্তব্য, সেটা বলেছিলেন, দেখে নেবেন মোগেম্বো খুশুয়াতে, যে তুর্কি বা টার্কি, যেটার ম্যাক্সিমাম পোর্শনটা এশিয়া থাকলেও তার রাজধানী যেহেতু ইউরোপে আছে, তো ইউরোপের একটা কান্ট্রি হিসেবে সেটাকে ধরা হয়, যারা কিন্তু টোটাল মুসলিম কান্ট্রিগুলোকে কন্ট্রোল করে, যারা এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এবং একই সাথে এই যে 9টা জায়গায় আক্রমণ হয়েছিল, 9টা জায়গায় তারা স্ম্যাশ করেছে, এটার ফুল ক্রেডিট গোজ টু আর্মি। এবং আর্মিকে কৃতিত্ব দিতে হয়, আর্মির কৃতিত্ব কোনোদিন নিতে নেই, ইন্দিরা গান্ধীও নেননি। কিন্তু এটা তো বাস্তব যে তারপরের থেকে যে সমস্ত গোলাগুলি, ছবি ছক্কা, হেনা তেনা, ফেক নিউজ যেগুলো হয়েছিল, তাতে করে ফেক নিউজ মানে কি এমন একটা পর্যায়ে চলে গেল যে প্রথম শ্রেণীর প্রথম টেলিভিশন চ্যানেলের সম্বন্ধে একটি খবর বেরিয়ে গেল, আমরা সেটাকে যাচাই করিনি, কিন্তু খবরটা বলছে যে তারা একটা ছবি দেখিয়ে বলছে যে করাচি দখল হয়ে গেছে, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে সেটা আমেরিকার ফিলাডেলফিয়া। তাহলে তারা করলো কি করে? আপনারা দেখুন এই যে ছবিটা আমার ডান দিকে, এই ছবিটা দেখা যাচ্ছে ফরচুনেটলি এবিপি আনন্দ, আমরা যাচাই করিনি, কিন্তু এই ছবিটা ভাইরাল হয়ে গেছে, সবার কাছে চলে গেছে। তারা বলছে যে এই ছবিটি দেখিয়ে চ্যানেল দাবি করছে যে এটা করাচি দখল হয়েছে, করাচিকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা আমেরিকার ফিলাডেলফিয়ার ছবি। তাহলে এই এই মিথ্যাচারের মারটা কি? বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আরে কিছু হলো না, মোদিজি মুখ খুলছে না, মোদিজি শুধু বলেছে যে আমাদের এটা একটা বিরাট সাকসেস। হ্যাঁ, বলতেই পারেন, সাকসেস তো বলতেই পারেন তার আমলে এটা যেটা হয়েছে, কিন্তু সেই সাকসেসটা কখনো ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনীয় নয়। আবারও বলছি যে ইন্দিরা গান্ধী কিন্তু ছিঁড়ে দুটুকরো করে দিয়েছিলেন পাকিস্তানকে, দুটুকরো করে দিয়েছেন, ছবিটা দেখুন। এবং তার দম ছিল। সেদিনকে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন থেকে শুরু করে তার পরবর্তী অধ্যায় তাকে বারবার করে বলা হয়েছিল যেগুলো করো না, সোলজারদের মাঝখানে থেকে তিনি বলেছিলেন যে আমার যেটা মনে হচ্ছে আমি করব। 6 থেকে 7 দিনের যুদ্ধ হয়েছিল। 16 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 16-র আগে মানে 6 তারিখও না, 8-9 তারিখ থেকে ইন্ডিয়া টোটাল অ্যাটাক করেছিল মানেকশার বুদ্ধিতে। তারা কিন্তু পাকিস্তানকে দুটুকরো করে ছেড়ে দিয়েছিল, যেই দম পরবর্তী অধ্যায়ে দেখা যায়। অনেকে বাজপেয়ীর সঙ্গে ইন্দিরাকে একই আসনে বসাচ্ছেন, আমি বসাবো না। ইন্দিরা ইজ ইন্দিরা, ইন্দিরার কোনো সাবস্টিটিউট আজ অব্দি হয়নি, আগামী 50 বছর হবে কিনা সন্দেহ। সুতরাং ইন্দিরার সঙ্গে আমি বাজপেয়ীকেও দেব না। এটা গেল পার্ট 1। তারপরে অসংখ্য যে সমস্ত ছবি ছক্কা দেখানো হয়েছে, যেখানে গোলা পড়ছে ওটা দখল হয়ে গেছে, পাকিস্তানও দেখাচ্ছে, পাকিস্তানও দেখাচ্ছে। এবং পাকিস্তান যত না দেখিয়েছে তার থেকেও বেশি এই সমস্ত ছবি ভাইরাল করেছে বাংলাদেশিরা। তাদের একটা বিস্তর রাগ আমাদের ভারতবর্ষের উপর। সুতরাং বাংলাদেশিরা পরপর মিথ্যাচার করে ভুলভাল ভিডিও দেখিয়েছে, কাশ্মীরের এটা উড়িয়ে দিয়েছে, সেটা উড়িয়ে দিয়েছে, এই সমস্ত ছবি ছক্কা যেগুলো দেখানো হয়েছে সমস্ত ফেক, যার জন্য বাধ্য হয়ে, এবং তারা নাকি আমাদের বিমান পর্যন্ত, যে রাফাল বিমান পর্যন্ত উড়িয়ে দিয়েছে। সুতরাং এই ফেক সমস্ত নিউজ টিউজ গুলো ছড়ানোর পর গত পরশুদিন মানে শুক্রবার দিন একেবারে রাজনাথ সিং অর্থাৎ প্রতিরক্ষা দপ্তর থেকে কড়া নির্দেশিকা এলো যে কোন রকম লাইভ টেলিকাস্ট করা যাবে না, ফেক নিউজ করা হলে সেই সমস্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি পরপর। এবং কেউ যদি পার্সোনালি করেন তাহলে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হবে, কারণ এটা নেশনের ব্যাপার। আমরা মেনেছি, আমরা কোনো ছবি দেখাইনি। আজকে যেটা দেখাচ্ছি আজকে তো স্টপ। তো কেন হলো এরকম ঘটনা?
কে আটকালো ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো আপনাদের থাকতে পারে যে কি এমন ঘটনা এত দাপটে। দেখুন আবারও আপনাদের বলি যে এটার পেছনে দুটো লজিক রয়েছে যেটা খুব দুষ্টু লোকেরা বলে বেড়াচ্ছে যে মোদিজির সঙ্গে নাকি ইতিমধ্যে আরএসএস এর কথা হয়েছে 22 সেপ্টেম্বরে নতুন লোককে জায়গা করে দাও। অনেকটা এই ইয়ের মতন বিরাট কি বলে শর্মার মতন যে তুমি এবার খেলাটা ছেড়ে দাও, বা রোহিতকেও নাকি ইদানিং রোহিত শর্মাকে বলা হয় যে তুমি ছেড়ে দাও ওরম গোছে। তো এখন তো কিছু প্রুফ করতে হবে যে এই দেখো আমি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি ইত্যাদি ইত্যাদি। একটা ইমেজ তৈরি করার, ইমেজ বিল্ড আপ করার জায়গা তৈরি করেছেন নাকি মোদিজি এই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি। আমি এটার মধ্যে যাব না, আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে ডিসরেসপেক্ট করতে পারি না। দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে সামনে বিহারের ভোট, হাল খুব খারাপ এবং এটাকে যদি ধরে রাখা যায় এটার এফেক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল অব্দি পড়বে এবং সেটা নিয়ে খুব জলবৎ তরলম। ফলে এই যুদ্ধটাকে ধরে তার সেন্টিমেন্টটাকে নিংড়ে এমন কিছু একটা করবার প্ল্যানে ছিলেন, বা এইটাকে দিনের পর দিন দেখিয়ে 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 দেখো এই হচ্ছে হিন্দুত্ববাদ, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এই হচ্ছে মোদিজি, এটাকে এনক্যাশ করা। কিন্তু বাদশাহ সাধলো আমেরিকা। আমেরিকা বললে এসব চলবে না। আমেরিকার এত দম, আমরা দমে গেলাম। ইন্দিরাকে তো দমাতে পারেনি। বাজপেয়ীর আমলে অবশ্য ডিফারেন্ট ব্যাপার হয়েছিল, সেটা লজিকটা আমি দেবো। তার আগে আপনাদেরকে বলি যে আমেরিকা কি এমন বললো এবং কেন বললো এবং পুরো কৃতিত্বটা আজকে আমেরিকা নিয়ে বেরিয়ে চলে গেল, চুপ মেরে গেল, যার জন্য আজকে বিদেশ সচিব এসে, আপনার কল্পনা করতে পারেন, বিদেশ সচিব এসে বলছে যুদ্ধ বন্ধ। 3:45 নাকি ডিসিশন হয়েছে গতকাল দুপুরবেলা, মানে শনিবার দিন দুপুরবেলা 3:45 ডিসিশন হয়েছে যুদ্ধ ক্লোজ করতে হবে। পাকিস্তানও তাই বলেছে, ভারতও তাই বলেছে, যুদ্ধ স্থগিত। বন্ধ হবে কিনা পরের গল্প। এবার সে একটা কথা আছে না, এ করে মরে হাঁস মুরগি ডিম খায় দারোগা বাবু, সে দারোগা বাবু ডিমটা খাচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্প, মানে মোগেম্বো খুশুয়া কি লিখেছে মোগেম্বো, সরি ডোনাল্ড ট্রাম্প, আফটার এ লং নাইট অফ টকস mediated by United States, I am pleased to announce that, উনি অ্যানাউন্স করছেন ব্যাপারটা বুঝুন, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire, সম্পূর্ণ এবং এক্ষুনি সিজফায়ার করছে। কনগ্রাচুলেশন বোথ দ্য কান্ট্রি অন ইউজিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স। কমন সেন্স অ্যাপ্লাই করার জন্য চিন্তা করুন কি আস্পর্ধা, এবং তার ছবিটাও দিয়েছে, মানে সে আজব জিনিস এরা, ভাবা যায় ছবিটা দেখুন, সে একটা আজগুবি ছবি দিয়েছে হাত পাত তুলে। আচ্ছা আবার বলছি, আফটার এ লং রাইট অফ টক mediated by United States, ইউনাইটেড স্টেটস এর সঙ্গে বারবার কথা বলার পর I am pleased to announce that India and Pakistan have agreed to full and immediate ceasefire. Congratulations to both of countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এই দেখুন আপনাদের পাশে এটা বেরিয়েছে, বুঝুন। এবার পড়েছে জবনের হাতে, খানা খেতে হবে সাথে। মোগেম্বো খুশুয়া পার্ট 2 তো করছি। অর্থাৎ মোগেম্বো টোটাল ব্যাপারটাকে কন্ট্রোল করছে। তাহলে কি কি আমাদের ক্ষয়ক্ষতি হলো, কি কি সমস্যা হলো, কজনকে আমরা টাইট দিতে পারলাম, দুজনে বেজার মুখে বসে থাকলে হবে না তো। এই শাহবাজ নওয়াজ এবং নরেন্দ্র মোদী দুই প্রধান, ওই দেশে শাহবাজ নওয়াজ, এদিকে নরেন্দ্র মোদী, চ্যানেল বলে যাচ্ছে যে প্রচুর মানে ধ্বংস হয়ে গেছে, চারিদিক শেষ করে দেওয়া হয়েছে। আরে চারিদিকে শেষ করেছে তো এরা টিকে আছে কি করে, করাচির মতন রয়েছে এটা। আবার বাংলাদেশ বলছে ভারতের উত্তর দিকটা নাকি সব শেষ করে দেওয়া হয়েছে, পাকিস্তানও সেগুলো, কিন্তু পাকিস্তানকে ক্লোজ করে দেওয়া হয়েছে, আমরা তাদের কোনো ছবি ঝক্কা পাইনি। সুতরাং দুটো দিক থেকে অসংখ্য মিথ্যাচার হয়েছে, মানে ফেক নিউজে ভর্তি হয়েছে, যার জন্য খোদ রাজনাথ সিং দায়িত্ব নিয়ে বলেছে ফেক নিউজ যদি ছড়ানো হয় এবং কোন রকম লাইভ টেলিকাস্ট বা যুদ্ধের কোনো ছবি যদি চালানো হয় তাহলে কিন্তু সেই চ্যানেলকে ব্যান করে দেওয়া হবে, আইএনবি থেকে বলা হয়েছে। মানে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, সেটা দিল্লির, সেখান থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এবং তখন একটু চ্যানেলগুলো সংযত হয়েছে। নইলে দেখেন না যে একটা মোটা গাধা ভোদা ছাগল মার্কা একটা লোক এরকম হাবলা মেয়েরে, কি চ্যানেল জানি আর দিয়ে নাম, সেখানে লাফিয়ে ঝাঁপিয়ে যুদ্ধ করে, মানে সেই যুদ্ধ এদের গোষ্ঠীর কেউ কোনোদিন, দেখুন আমাদের একটা স্বভাব আছে, আমরা খুব লড়ে যাই পাকিস্তানকে শেষ করে দেওয়া, হ্যাঁ তারা। দাদা দয়া করে বলবেন কারুর ফ্যামিলির কজন আর্মিতে জয়েন করেছে,
আপনার ছেলে যদি পড়াশোনায় ভালো হয় আপনি পাঠাবেন কর্ণাটকে কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল। এই চ্যানেলগুলোর কাদের ছেলে মেয়ে রয়েছে, কটা মন্ত্রীর ছেলে মেয়ে রয়েছে আর্মিতে? আর্মি নিয়ে খালি বড় বড় চুদুরবুদুর কথা, তাই তো? কিন্তু আসল তথ্যটা কি, কেন যুদ্ধটা বন্ধ হলো এবং সেটাতে ইন্ডিয়াই বা কম্প্রোমাইজ জায়গায় গেল কেন? আজকে এটাকে ধরে রাখতে পারলে মোদী বিরাট জায়গা করতে পারতো। স্থিমিত হতে হলো। মোদীজিও আসলেন না, রাজনাথ সিংও আসলেন না, অমিত শাহ আসলেন না, বক্তব্য রাখলো কে? সচিব এসে বলল, মানে স্বরাষ্ট্র সচিব না প্রতিরক্ষা সচিব এসে বললো যে এখন সিজ ফায়ার। কেন বড় বড় নেতারা এসে বলতেন? মোদীজি তো একদম মানে দাপটে বলেছিলেন এটা বিরাট দিন। কি দিন? 26 জনকে যারা মেরেছে তাদের ধরা গেছে? একটা কোনো উদাহরণ আছে? বলবো আরো কথা, আরো তথ্য, খুব ইন্টারেস্টিং তথ্য। এদিক ওদিক করে পালাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। রোববার দিন সকালবেলা জ্বালাচ্ছি, কিছু মনে করবেন না। দুটো পয়েন্ট আমার আর প্রবীরবাবুর কথা হচ্ছিল গতকাল রাত্রে। পয়েন্ট নাম্বার 1, আচ্ছা সমস্ত এয়ারপোর্ট গুলোকে ক্লোজ করা হয়েছিল, এমনকি আইপিএল কত তারিখ অব্দি ক্লোজ করা হয়েছে? 10 তারিখ, অর্থাৎ শনিবার, গতকাল সিজ ফায়ার হলো যে। তাহলে কি আগে থেকেই জানতেন যে 10 তারিখ সিজ ফায়ার হবে? প্রশ্নটা রাখলাম, আপনার উত্তর দেবেন যে 10 তারিখ অব্দি এয়ারপোর্ট গুলো বন্ধ রাখা হলো কেন? অনির্দিষ্টকালের জন্য তো বন্ধ করা উচিত, যেটা আমাদের কোভিড বা অন্যান্য সময় হয়েছে। তো একেবারে পার্টিকুলার 10 তারিখ অব্দি সেটাকে ইয়ে করা হলো, যে 10 তারিখের পর তারপরে ভাবনা চিন্তা বা খুলে দেওয়া হবে, এবং আজ থেকে তো খুলছে, সমস্ত খুলছে। পয়েন্ট নাম্বার 1, বড় প্রশ্ন, উত্তর দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী গভর্নমেন্টে কেউ তো উত্তর দেবে না, আপনারা উত্তর দিন। পয়েন্ট নাম্বার 2, মাসুদ আজহার যে সব কাণ্ড কারখানার গুন্ডারাজ এবং সন্ত্রাসবাদীদের একটা মস্ত বড় চরিত্র, যারা ভারতবর্ষের বুকে যার নেতৃত্বে বারবার আক্রমণ হয়েছে। এবং আমি একটা কথা বলি যে ইন্দিরার সঙ্গে বাজপেয়ীকে কখনো তুলনার মধ্যে রাখবো না, এ কারণে যে ইন্দিরার আমলে কারো সাহস হয়নি। ইন্দিরা যেমন উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানকে, তেমন কিন্তু উড়িয়ে দিয়েছিলেন খালিস্তানকে, একেবারে ওপেন গুলি করেছিলেন মন্দিরের মধ্যে। তারপর তার মৃত্যুও হয়েছিল ইন্দিরা গান্ধী, কিন্তু সেটা তো সাহসিকতা, তিনি তো দেখিয়ে দিয়েছেন তিনি কি পারেন। কিন্তু বাজপেয়ীর আমলে কিন্তু কান্দাহার অব্দি বিমানটাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখান থেকে ছাড়া হয়েছিল আজহারকে, সেটা আপনারা ভুলে যাননি আশা করি। এবং তারপরে আজহারের কীর্তিকলাপ তো আপনারা দেখেছেন কি কি করেছে না করেছে। সুতরাং সেই ক্রেডিট লাইন থেকে আমি বাজপেয়ীকে সরিয়ে দিলাম, দ্য অনলি অ্যান্ড দ্য অনলি নেম। এমনকি লাল বাহাদুর শাস্ত্রীকেও এর মধ্যে রাখবো না, কারণ লাল বাহাদুর শাস্ত্রীর ব্যাপারটা রাশিয়া মধ্যস্থতা করে মিউচুয়াল করেছিল, লাল বাহাদুরের মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এদের প্রত্যেকের অবদান রয়েছে, কিন্তু সেই অবদানের যে লিস্টটা রয়েছে, 1 নম্বর ইন্দিরা, 101 নম্বর অটল বিহারী বাজপেয়ী, 102 নম্বর আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। আমি জানি না কত নম্বরে নরেন্দ্র মোদীকে রাখা যাবে, কারণ যুদ্ধ তো শেষ, কি কি হলো আমরা পরিষ্কার জানি না। এই যে দুটো পয়েন্টের সঙ্গে সঙ্গে যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না। 71 ভুলে যান, আপনাকে তো বলেছি আমার পিসমশাই মারা গিয়েছিলেন, আমার পিসির নিচের তলায় থাকেন, শহীদের স্ত্রী, সেটা ছেড়ে দিন, সেটা আমার হৃদয়ের ব্যাপার, সেন্টিমেন্টের ব্যাপার, প্রবিদা দেখে গেছেন এসে। আমার কথাটা হচ্ছে যুদ্ধ শান্তি আনতে পারে না। যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ইন্দিরা, আজকে ইন্দিরা গান্ধীকে গালিগালাজ করছে সেই বাংলাদেশ, অকৃতজ্ঞতা এটা, আমি এটাকে মেনে নিতে পারছি না। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, একটা ব্যাপারে কিন্তু আমি নরেন্দ্র মোদী এবং পাকিস্তান দুটো দেশকেই কৃতিত্ব দেব। পয়েন্ট নাম্বার 1, নরেন্দ্র মোদী তিনি কিন্তু
পরিষ্কার বলেছেন, যখন উস্কাচ্ছিল এখানে বসে বসে শুভেন্দু অধিকারী বা তার দলের গাম্বাটগুলো, তখন নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ, এবং একজন মুসলিম কর্নেলকে কিন্তু সামনে এনে প্রেস মিট করানো হয়েছিল। এই দুটোকেই আমি কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে কৃতিত্ব দেবো এই কারণে যে অন্তত মুসলিমদের কাছে এই বার্তাটা গেছে তোমরা সিকিউর। আর বার্তা কিসে, যেখানে 20% মুসলিম, 100 কোটির যদি দেশ হয়ে থাকে, এখন তো 150 কোটি হতে চলেছে প্রায়, 100 কোটির যদি দেশ হয়ে থাকে তো 20 কোটি তো মুসলিম। দে আর দ্য ন্যাশনাল, তারা আমাদের দেশের সম্পদ, একই রকম ক্ষমতা রাখে তারা। পয়েন্ট 2, সেরকম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে যেমন ইনসিকিউরিটিতে ভুগেছিল হিন্দুরা, পাকিস্তানে কিন্তু এখনো কয়েক লক্ষ হিন্দু থাকে, সংখ্যাটা খুব বিশেষ বড় না, তাদের কাউকে টোকা পর্যন্ত দেওয়া হয়নি। এটা কিন্তু কৃতিত্ব দিতেই হয়, কাউকে টোকা দেওয়া হয়নি, কোনো দিন দেওয়া হয়নি। স্বাধীনতা উত্তর যুগে যারা চলে এসেছে, যারা এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার গেছে, যারা ও প্রান্তে থাকার এই প্রান্তে চলে এসে, কিন্তু কোন হিন্দুর গায়ে আজ অব্দি টোকা দেওয়া হয়নি পাকিস্তানে। এই দেশে এসে হিন্দুদেরকে খুন করেছে এটা অন্য গল্প, কিন্তু তাদের দেশের যারা ন্যাশনাল, যারা তাদের দেশের অধিবাসী, তাদেরকে হাত দেওয়া হয়নি। এই দুটোর জন্য আমি ভারতের মানে দপ্তর, আমাদের মিনিস্ট্রি এবং পাকিস্তান দুজনকেই ধন্যবাদ দেব। কিন্তু যুদ্ধ খারাপটা কেন, খুব ভালো করে শুনুন দর্শক বন্ধু, আমাকে ভুল বুঝবেন না, আমি তো আর্মি বাড়ির লোক, আমি বলছি কেন খারাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজারে হাজারে লোক মারা গিয়েছিল, লাখের লাখ লাখ লোক মারা গিয়েছিল, এবং সেই যুদ্ধে সারা বিশ্বের অধিকাংশ দেশ জড়িয়ে পড়েছিল, যারা শান্তিপ্রিয় দেশ তারাও জড়িয়ে পড়েছিল। তো এই যুদ্ধটা মূলত হয়েছিল আমেরিকা, ব্রিটেন, কারণ ফ্রান্স হেরে ফেরে ভুট্টা হয়ে গেছিল, আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়ার সঙ্গে, তখন রাশিয়ার সঙ্গে আমেরিকা লিঙ্ক করলো, ভার্সেস জার্মানি। জার্মানির পেছনে ওই ছোট ছোট দেশগুলো, ইটালি, জাপান ইত্যাদি ইত্যাদি। আপনারা চিন্তা করে দেখুন যে সেই যুদ্ধ যেদিন শেষ হলো, সেদিনকে ব্রিটেন এবং আমেরিকা দুটো দেশ, এত ধনী দেশ, তাদের অর্থভাণ্ডার শূন্য হয়ে গেছিল। যুদ্ধের পেছনে অস্ত্রশস্ত্র কিনতে এবং নানান কিছু করতে তাদের ভান্ডারের অর্থাৎ বাজেটের মানে 70% খরচা হয়ে গেছিল। এবং অবাক কাণ্ড শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা বাজপেয়ীরও হয়েছিল, সেটা হচ্ছে যে এই অর্থনীতির অর্থ ভান্ডার কমে যাওয়াতে ব্যবসায়ীরা বেদম চটলো, দেশের লোকেরা বেদম চটলো, এবং যে চার্চিল হিটলারের সঙ্গে যুদ্ধ করেছিল এবং অন্যতম কাণ্ডারি ছিল, সে চার্চিল হেরে গেল ভোটে, মানে যুদ্ধে জয় করার পর হেরে গেল। এবং আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, তিনিও হেরে গেলেন আমেরিকাতে। তার একটাই কারণ যে অর্থনীতির উপর বেজায় চাপ পড়ে গিয়েছিল, জিনিসপত্রের দাম দারুণ বেড়ে গিয়েছিল। আমেরিকা এবং ব্রিটেন বলেছিল যে এই যুদ্ধেতে এত কোটি কোটি টাকা তোমরা নষ্ট করেছো, তোমাদেরকে হাঁটাও, ফলে তাদেরকে সরে যেতে হয়েছিল। অ্যাজ ওয়েল অ্যাজ বাজপেয়ী, এই যে বাজপেয়ীর যে যুদ্ধ করেছিলেন, তার 1 বছরের মাথায় আমরা দেখলাম যে পেঁয়াজের দাম হয়ে গেছে গিয়ে প্রায় 100 টাকার কাছাকাছি হয়ে গেছিল। তখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছিল, স্বাভাবিক, এবং দাম বাড়ার ফলে এই পয়েন্টে পেঁয়াজের দামের জন্য পেঁয়াজের দাম বেড়েছে, এটাকে মূল পয়েন্ট করে বাজপেয়ীকেও কিন্তু সরে যেতে হয়েছিল 2004-এ। ভাবতে পারেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সাংঘাতিক রকম লড়াই করে, জয়েট হয় না, সাংঘাতিক লড়াই করে তাদেরকে পর্যদস্তু করার পর বাজপেয়ীকে হেরে যেতে হয়েছিল, তাদেরকে সরে যেতে হয়েছিল। কেন সরে যেতে হয়েছিল শুনে নিন। অর্থনীতির একটা জায়গা আছে, কেন যুদ্ধের সমর্থক নই, যুদ্ধ শান্তি দিতে পারে না, অর্থ নষ্ট করে। ভারতবর্ষের আজকে এই মঙ্গলবার থেকে শনিবার অবধি যত অস্ত্র গেছে বা পাকিস্তানের গেছে, সেগুলো হচ্ছে গিয়ে অ্যাবাউট কয়েকশো কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকা হতে পারে, আমার আইডিয়া নেই, কয়েকশো কোটি টাকার অস্ত্র ব্যবহার করা হয়েছে এই লড়াই। এটা যুদ্ধ তো হয়নি, প্রত্যাঘাত হয়েছে, প্রত্যাঘাত মানে ওরা করেছিল, আমরা রিটার্ন দিয়েছি। কয়েকশো কোটি টাকা আমাদের ভান্ডার থেকে অস্ত্র চলে গেছে। আমাদের নিয়ম বা বিশ্বের নিয়ম যে প্রথম আমরা প্রায়োরিটি দেবো প্রতিরক্ষা দপ্তরকে, কারণ মানুষকে তো দেশের মধ্যে বাঁচাতে হবে। আমরা তো লম্বা চড়া লেখছি, আমরা মারো কাটো মেরো ফেলে দাও, আর লড়াইটা করে সেনারা। তো সেনাবাহিনীর যদি আজকে 100টা অস্ত্র থাকে, তার মধ্যে যদি 25টা অস্ত্র খরচ হয়ে থাকে, দেন আমরা সেটা ফুলফিল করতে হবে। তাই আসবে কোত্থেকে? অলরেডি বাজেট হয়ে গেছে, বিভিন্ন খাতে টাকা ঢালা হয়ে গেছে, তখন আমার আপনার উপর ট্যাক্স বসিয়ে আলু পটলের দাম বাড়িয়ে, যেগুলো রেগুলার কিনতে হয়,
আপনি দুদিন বাদে বুঝবেন জিনিসপত্রের দামটা কিরকম বাড়ছে। যতটুকু বারবার বাড়ছে, দাম বাড়িয়ে তখন এটার এফেক্টটা বুঝবেন। কারণ আমাদের প্রতিরক্ষা দপ্তরে কিন্তু টাকা দিতে হবে বাজেটের থেকে। ভারতের অর্থ ভান্ডার থেকে প্রতিরক্ষা দপ্তরে যা যা খরচা হয়েছে, যত সেল ফেটেছে, বম হয়েছে, ইত্যাদি ইত্যাদি যা যা হয়েছে, সেগুলোকে আবার ফুলফিল করতে হবে এবং ফুলফিল করার জন্য আবার কয়েকশো কোটি টাকা বা কয়েক হাজার কোটি টাকা যেটা লাগবে সেটা ইমিডিয়েটলি দরকার। এবং ইমিডিয়েটলি দরকার তো ফান্ড থেকে দিয়ে দাও আপাতত, দ্রব্যমূল্যের উপর আরো ট্যাক্স চাপিয়ে। বুঝবেন, এ মাসে তো বুঝবেন না, জুন মাসের মিডল থেকে বুঝবেন প্রত্যেকটা জিনিসের দাম কি প্রচন্ড বাড়ছে। সেই জন্য আমি যুদ্ধটা চাই না, কারণ এগুলো আপনাদের সবাই আপনারা বুঝেও বোঝেন না, সেই জন্য চাই না। তো কাজেই এইবার যুদ্ধে আমরা পেলাম কি, পরিশেষ শেষ করতে হবে তো। রোববারের বাজার, আজকে মাংস ভাত খান, যুদ্ধটা শেষ হয়েছে, আপদ বিদায় হয়েছে। দুটো কথা বলবো, ভারত কিন্তু, ভারতের সৈন্যরা কিন্তু জবাব দিয়েছে, 9টা কেন্দ্র উড়িয়ে দিয়েছে, সেটা জবাব। বাকি কি হয়েছে আর্মির লোকেরা কোনোদিন আপনাকে বলবে না। এবং আমার সেজ ভাই এয়ারফোর্সে ছিলেন, 2 বছর আগে রিটায়ার করেছেন, এবং আমি সেখানে গিয়েছিলাম, এবং সেটা জম্মু এবং পাঠানকোটের জায়গায় এয়ারবেসে ছিলাম আমি 5 দিন। কিন্তু কি দেখেছি কি দেখিনি একটি লাইনও আমি বলবো না আপনাদের কাছে, একটি লাইনও বলবো না, কারণ এটা অত্যন্ত গোপন ব্যাপার, কিচ্ছু বলবো না, কোনোদিন গল্প করবো না। সাংঘাতিক, মানে আপ্লুত হয়ে যাওয়ার মতন ব্যাপার দেখে, এইটুকু ব্যাস, নট এ সিঙ্গেল ওয়ার্ড মোর। তো এই জায়গায় তাদেরকে সিকিউরিটি দিতে হবে, মানে তারা আমাদের সিকিউরিটি দিচ্ছে, তো তাদেরকে আমাদের ফুলফিলমেন্ট করতে হবে, ফলে অস্ত্র কিনতেই হবে। আমেরিকা দেবে অস্ত্র, যেখান থেকে কেনা হয়েছে, ফ্রান্স থেকে কেনা হয়েছে, সেখান থেকে আরো অস্ত্র তাদের কিনতে হবে, রাশিয়া থেকে অস্ত্র কিনতে হবে, এবং কিনতে গেলে টাকা দিতে হবে। আমেরিকার তো মহামস্তি, তাহলে আমেরিকা কেন যুদ্ধটা বন্ধ করালো? আরো কিছুদিন করালে তো আরো ভালো হতো। তার কারণটা হচ্ছে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছিল আরাবিয়ান কান্ট্রিজ, মুসলিম কান্ট্রিজ, যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, এবং অবশ্যই আমেরিকার অভ্যন্তরে থাকা ব্যবসায়ী গোষ্ঠী। যে ভারতবর্ষ ওপেন মার্কেট, অত বড় বাজার কোথাও নেই, চীনে গিয়ে আমরা বাজার করতে পারবো না, ব্যবসা করতে পারবো না। ভারতবর্ষের যুদ্ধ ইমিডিয়েটলি থামাও, তা নয়তো আমরা ব্যবসায় ঢুকতে পারছি না। ট্রাম্প প্রমাদ গুনেছিলেন, কারণ তিনি নিজে ব্যবসায়ী, তিনি তড়িঘড়ি হুমকি দিয়ে দুটো দেশকে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করো, এই বার্তা দিয়ে যুদ্ধটা তিনি বন্ধ করালেন। হিরো হয়ে বেরিয়ে গেলেন ট্রাম্প। আমরা কি করলাম? যেখানে ছিলাম সেখানে আমরা বসে রইলাম। কাল থেকে চ্যানেল কি দেখাবে, আজকে তো রোববার ছেড়ে দিই, কি দেখাবে ওই ইয়ে হচ্ছে, ওই হচ্ছে, পাড়াতে নল খুলে গেছে, ওখানে কাপড় খুলে গেছে, আর ওই গাম্বারটা যেটা লাফায়, গোদাটা, সেটা লাফাবে, এই হয়েছিল বলেছিলাম, কিছু বলেননি, ছাগলে ভর্তি, ব্যা 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 করছে সব। তো এদের কথায় কি আসে যায়? সেই বলেছিল না যে ওদের কথায় কি আসা যায়, ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদ্মের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। এই তথাকথিত গদি মিডিয়াদের উদ্দেশ্যে এই কথাটা বললাম, যে যা খুশি তোরা বলে বলুক, তোদের কথায় কি আসে যায়, তোরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদ্মের মধু যে খাস। এখন নিশিপদ্মটা কোথায় গিয়ে খান জানি না। শেষ করছি, ভালো থাকুন, সারাটা দিন ভালো কাটুক। আবার আগামীকাল সকালবেলা প্রবীরদা আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।